তোমরা শুনতে পাচ্ছ পরিষ্কার ছাত্রছাত্রীরা? জি স্যার। সময় হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগের ক্লাসে আমরা থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি অথবা থার্মোডাইনামিক প্রবাবিলিটি নিয়ে কথা বলেছিলাম এবং আমরা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশনগুলোতে যেতে চাই আর কি। তো সেটা কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছিলাম। আজকে আমরা সেখান থেকে শুরু করব এবং ক্লাসের শেষে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমি অ্যাড্রেস করব। তাহলে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। স্লাইড শো শুরু করছি। আজকে আমরা থার্মোডাইনামিক প্রবাবিলিটি এবং কোয়ান্টাম ডিস্ট্রিবিউশন ফাংশন এগুলো নিয়ে আলাপ করব এবং এই কোয়ান্টাম ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে আলাপ করার যে ক্লাস, এটা হচ্ছে সেই রেসপেক্টে আজকে প্রথম ক্লাস আর কি। তো ক্লাস শুরু করার আগে আগের ক্লাসে দুই একটা জিনিস একটু আমাদের মাথার ভিতরে নিয়ে আসতে হবে, যেহেতু মধ্যে বেশ বোধহয় প্রায় 2 সপ্তাহ ক্লাস হয়নি আর কি। খালি তোমাদের কতটুকু মনে আছে আমি জানি না, আমরা একটু জিনিসগুলো দেখে নিই। আমি এর আগের ক্লাসে তোমাদের থার্মোডাইনামিক প্রবাবিলিটি নিয়ে বলেছিলাম। থার্মোডাইনামিক প্রবাবিলিটি হলো একটা পার্টিকুলার ম্যাক্রোস্কোপিক স্টেটকে কতগুলো মাইক্রোস্কোপিক স্টেট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, এবং এর আমি উদাহরণ তোমাদের দিয়েছিলাম এর আগের ক্লাসে। ম্যাক্রোস্কোপিক স্টেটকে আমরা ডিফাইন করি কতগুলো ম্যাক্রোস্কোপিক্যালি মেজারেবল প্যারামিটার দিয়ে। যেমন তোমরা ইকুয়েশন অফ স্টেটের কথা পড়েছো সেকেন্ড ইয়ারের থার্মোডাইনামিক্সে। সেখানে একটা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক স্টেট ডিসক্রাইব করার জন্য আমাদের যে প্যারামিটার গুলো ছিল, তার মধ্যে ছিল প্রেসার, ছিল ভলিউম, ছিল টেম্পারেচার, ছিল টোটাল এনার্জি থাকতে পারে, কতগুলো পার্টিকেল আছে সেই সংখ্যাটা থাকতে পারে। এই সমস্ত প্যারামিটারই হলো ম্যাক্রোস্কোপিক প্যারামিটার। এই ম্যাক্রোস্কোপিক প্যারামিটার গুলো দিয়ে একটা থার্মোডাইনামিক সিস্টেমকে স্পেসিফাই করা যায়। যেমন আমি এখন এই ঘরে যে আছি, এই ঘরে গ্যাস পার্টিকেল যেগুলো আছে তাদের প্রেসার কত, পি, তারা কোন ভলিউম অকুপাই করে আছে সেটা হলো ভি, তাদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জির উপরে ডিপেন্ড করে তাদের একটা টেম্পারেচার আছে সেটা হলো টি। এগুলো হচ্ছে সবই ম্যাক্রোস্কোপিক প্যারামিটার, যেগুলো ইচ্ছা করলে মাপা যায়। প্রেসার মাপা যায়, ভলিউম মাপা যায়, টেম্পারেচার মাপা যায়, এগুলো মাপা যায় এবং এগুলো ম্যাক্রোস্কোপিক প্যারামিটার। এই প্যারামিটার গুলো তুমি যদি ফিক্স করে দাও তাহলে ম্যাক্রোস্টেটটা ফিক্স হয়ে গেল। ম্যাক্রোস্টেট ফিক্সড, কিন্তু এই ঘরের ভিতরে যে গ্যাস পার্টিকেল গুলো আছে তারা প্রত্যেকে কে কোন জায়গায় আছে এটা কিন্তু সবসময় পরিবর্তনশীল, সতত পরিবর্তনশীল। তার মানে ওই প্রেসার, ওই ভলিউম এবং ওই টেম্পারেচার মেনটেন করেই মাইক্রোস্কোপিক্যালি এই পার্টিকেল গুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট গুলো সবসময় পরিবর্তন হচ্ছে। তাহলে কথাটা কি? কথাটা হলো মাইক্রোস্কোপিক্যালি যখন এক অ্যারেঞ্জমেন্ট এখান থেকে ওখানে চলে যাচ্ছে, আবার এখান থেকে এখানে চলে আসছে, সেগুলো মাইক্রোস্টেটে পরিবর্তন হচ্ছে, কিন্তু ম্যাক্রোস্টেটটা যা ছিল তাই আছে। আর থার্মোডাইনামিক প্রবাবিলিটিটা কি? সেটা হলো একটা গিভেন ম্যাক্রোস্টেটের জন্য, তার মানে ম্যাক্রোস্টেটটাকে আমরা ফিক্স রাখবো। ফিক্স রেখে কত রকমের মাইক্রোস্টেট তৈরি করা যায়, যত রকমের মাইক্রোস্টেট তৈরি করা যায় এই সংখ্যাটা হলো থার্মোডাইনামিক প্রবাবিলিটি, ইটস এ নাম্বার। এবং এই নাম্বারের সবচেয়ে সহজ যে ডেফিনিশন, এটা আমি বোধহয় বারবার বলেছি তোমাদের, আজকে আরেকবার বলি, দ্য নাম্বার অফ microstates corresponding to a given macrostate. এই থার্মোডাইনামিক প্রবাবিলিটিকে আমরা W দিয়ে জেনারেলি এক্সপ্রেস করব। কোন কোন বই এটা ওমেগা দিয়ে এক্সপ্রেস করা আছে, ইট ডাজন্ট ম্যাটার, আমাদের বুঝতে হবে যে জিনিসটা কি। W হোক আর স্যার। হ্যাঁ বলো স্যার এই ভ্যালুটা স্যার, আমি শুভ কুমার। হ্যাঁ বলো শুভ। স্যার এই মানটা কি অলওয়েজ 1 এর থেকে গ্রেটার দেন হবে? এই মানটা সব সময় 1 এর চেয়ে বেশি হবে। 1 হতে পারে স্পেশাল কেসে, ভেরি স্পেশাল কেসে এটার মান 1 হতে পারে,
কিন্তু এটার মানের যে লিমিট সেটা 1 থেকে শুরু করে অসম্ভব বেশি নাম্বার, অনেক বড় নাম্বার। তাহলে এই দিক থেকে এটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির থেকে আলাদা। স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির কথা তোমরা যেটা জানো সেটা এটার ভ্যালু 0 থেকে 1 এর ভিতরে, কিন্তু থার্মোডাইনামিক প্রবাবিলিটির এই ধরনের রেস্ট্রিকশন নাই, এটার ভ্যালু 1 থেকে শুরু করে তোমার অসম্ভব বড় সংখ্যা। এটা 1 মানে কি? 1 মানে হলো আমি যে ম্যাক্রোস্টেটের কথা বলেছি সেই ম্যাক্রোস্টেটের জন্য একটি মাত্র মাইক্রোস্টেট থাকা সম্ভব। এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে থার্মোডাইনামিক প্রবাবিলিটি উইল বি 1। তুমি কি বুঝতে পারছো শুভ? জি স্যার। তাহলে 1 মানে কি? যে ম্যাক্রোস্টেটের কথা তোমাকে বলা হয়েছে, পি ভি টি এন ই হোয়াট এভার ম্যাক্রোস্কোপিক প্যারামিটারের কথা যেটা বলা হয়েছে, ওই ম্যাক্রোস্কোপিক প্যারামিটারের ভিতরে থেকে তুমি একটির বেশি মাইক্রোস্টেট তৈরি করতে পারবা না। এরকম ঘটনা যদি ঘটে তাহলে সেটাকে আমরা বলবো যে সেই ক্ষেত্রে থার্মোডাইনামিক প্রবাবিলিটি হলো 1। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে মানে কি? অলমোস্ট অলওয়েজ কি হয়? এট ফাইনাইট টেম্পারেচার কি হয়? যে একটা গিভেন ম্যাক্রোস্টেটের জন্য অসম্ভব বড় সংখ্যক মাইক্রোস্টেট তৈরি করা যায়। এবং এই থার্মোডাইনামিক প্রবাবিলিটির সাথে এনট্রপির একটা সম্পর্ক আছে। এটা আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে এনট্রপিকে আমরা লগারিদম অফ দা থার্মোডাইনামিক প্রবাবিলিটি, যার সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট আছে যেটা বোলজম্যানস কনস্ট্যান্ট, এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক যেটা এই স্লাইডের শেষে এখানে দেখানো হচ্ছে। এস হলো এনট্রপি, কেবি হলো বোলজম্যান কনস্ট্যান্ট, আর এটা হলো ন্যাচারাল লগারিদম, আর ডাব্লিউ হলো থার্মোডাইনামিক প্রবাবিলিটি। সেগুলো সব আগের ক্লাসের কথাই আমি বলছি। এবং এইটা কি করে থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হয় সেটা আজকে আমরা একটু একটু করে শিখবো, সেই ব্যাপারে এখানে কিছু কথাবার্তা বলা আছে। থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হয় আমি যে সিস্টেম নিয়ে কাজ করছি সেই সিস্টেমে যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে, যেমন যে পার্টিকেল গুলো আছে তাদের বৈশিষ্ট্যকে মাথায় রেখে। তারা যদি কোয়ান্টাম পার্টিকেল হয় তাহলে থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের করার এক রকমের নিয়ম, তারা যদি ক্লাসিক্যাল পার্টিকেল হয় তাহলে থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের করার আর এক রকম নিয়ম। এই নিয়মগুলোই আমরা একটু একটু করে এই ক্লাসগুলোতে শিখবো, এবং এই নিয়মগুলো যখন শেখা হয়ে যাবে তখন আমরা দেখব যে আমরা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো বের করতে পারছি। স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো কি বলে সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আমরা আসলে থার্মোডাইনামিক প্রবাবিলিটি একটু বোঝার চেষ্টা করি। একটা কথা আমি দেখতে পাচ্ছি উপস্থিতি খুব কম, খুব দুর্বল, কিন্তু আজকের ক্লাসটা তোমরা যদি মনোযোগ দাও তাহলে আজকের ক্লাসটা অসম্ভব ইন্টারেস্টিং ক্লাস হওয়ার কথা। খুবই একটা মাথার খেলা, ব্রেন খাটানোর একটা সুযোগ, এবং তোমাদের এনজয় করা উচিত যদি তোমরা মনোযোগ দেওয়ার। এবং এগুলো বেসিক এই ম্যাথমেটিক্স, এটাকে বলে কম্বিনেটরিক্স, কি করে পারমুটেশন কম্বিনেশন করতে হয়, এগুলো শেখার একটা সুযোগ আছে। আচ্ছা, এখন ধরা যাক ক্লাসিক্যাল সিস্টেম। আমরা ক্লাসিক্যাল সিস্টেমের থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের করতে চাচ্ছি, ঠিক আছে? এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, যদিও আমি তোমাদের যেটা পড়াবো আমার সিলেবাসের যে অংশটা সেটা হলো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অন্য যিনি ক্লাস নিচ্ছেন তার পড়ানোর কথা আছে। আমি তারপরেও ক্লাসিক্যাল দিয়েই তোমাদের উদাহরণগুলো দিয়ে আমি শুরু করব। কিছু কিছু ক্লাসিক্যাল কথাবার্তা আমাকে বলতেই হবে, তাছাড়া কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ভালো করে বুঝতে পারবে না। এখানে ক্লাসিক্যাল সিস্টেমের কথা বলা হয়েছে। এখানে এমন একটা সিস্টেমের কথা বলা হয়েছে যেখানে পার্টিকেলের সংখ্যা হলো দুটো, তার মানে 2 পার্টিকেল গ্যাস, 2 পার্টিকেল গ্যাসের কথা বলা হয়েছে, এবং পার্টিকেল গুলোর একটার নাম দেওয়া হয়েছে এ এবং একটার নাম দেওয়া হয়েছে বি। তোমাদের যদি আগের ক্লাসগুলো মনে থাকে তাহলে তোমরা জানো যে আমাদের এই সিস্টেমে যে পার্টিকেল গুলো আছে দে আর অলওয়েজ আইডেন্টিক্যাল, কিন্তু কখনো তারা ডিস্টিংগুইশেবল, কখনো ইনডিস্টিংগুইশেবল। এগুলো তোমাদের মনে থাকার কথা, আমি বারবার বলেছি তোমাদের যে আমরা যে থার্মোডাইনামিক সিস্টেমের কথা চিন্তা করব সেই সিস্টেমে যে পার্টিকেল আছে সেই পার্টিকেল গুলো হলো সবসময় আইডেন্টিক্যাল, কিন্তু ক্ষেত্রভেদে তারা ডিস্টিংগুইশেবল এবং ক্ষেত্রভেদে তারা ইনডিস্টিংগুইশেবল। কখন ডিস্টিংগুইশেবল? যখন তাদের ক্লাসিক্যালি ট্রিট করা হবে। কখন ইনডিস্টিংগুইশেবল? যখন তাদের কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করতে হবে। এবং কখন কোয়ান্টাম মেকানিক্সে যেতে হয়, কখন ক্লাসিক্যাল মেকানিক্সের ভিতরে আমরা থাকি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স টু বি কারেক্ট,
সেটা আমি তোমাদের বলেছি যে কিসের উপরে ভিত্তি করে ডিস্টিংগুইশ করা যায় আর কিসের উপরে ভিত্তি করে এরা ইনডিস্টিংগুইশেবল হয়ে যায়। এখন দেখো যে যদি ক্লাসিক্যাল কেস হয় তাহলে আমার দুটো পার্টিকেল আছে এবং এই দুটো পার্টিকেলের জন্য তিনটা এনার্জি স্টেট আছে, একটা হলো আলফা 1, একটা হলো আলফা 2, একটা হলো আলফা 3। আমি আলফা টালফা বাদ দিয়ে বলতে পারতাম একটা হলো এনার্জি স্টেট 1, একটা হলো এনার্জি স্টেট 2, একটা হলো এনার্জি স্টেট 3, আলফা টালফা ছাড়াও বলা যেত। তাহলে আমি যে একটা ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশনটা কি, যে আমার সিস্টেমে দুটো পার্টিকেল আছে আর তিনটা এনার্জি স্টেট আছে। এই যে ডেসক্রিপশনটা দিলাম, দুটো পার্টিকেল তিনটা এনার্জি স্টেট, এই ডেসক্রিপশনটা কি ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন না মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন? এটা আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, বলো একজন। স্যার মাইক্রোস্কোপিক না, এটা ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন। তার কারণ পার্টিকেল আছে দুটো আর তিনটে এনার্জি স্টেট আছে, কিন্তু পার্টিকেল গুলো কে কোন এনার্জি স্টেটে কিভাবে সাজানো আছে সেই ব্যাপারে আমি কোনো কথা বলিনি। কাজে মাইক্রোস্কোপিক ডিটেইলের কথা তো আমি বলিনি, যে কোন পার্টিকেলটা কোথায় আসে কিভাবে আসে সেটা আমি বলিনি। আমি শুধু বলেছি এতগুলো স্টেট আছে আর এতগুলো পার্টিকেল আছে। তার মানে কি, কথাটা হচ্ছে এইরকম যে আমার একটা 10 তলা হল আছে আর আমার 200 ছাত্রী আছে বা 200 ছাত্র আছে, এই হলো আমার ডেসক্রিপশন। কোন ছাত্র কয় তলায় কোন কোন রুমে আছে সেটা তো আমি বলিনি। কাজেই আমি যে ডেসক্রিপশন এটা দিচ্ছি এটা হলো ম্যাক্রো স্টেটের ডেসক্রিপশন, 2 পার্টিকেল, তিনটা এনার্জি স্টেট। এখন এটাও বলে নেওয়া ভালো, এই যে তিনটা এনার্জি স্টেট আছে, এই তিনটা এনার্জি স্টেট আলাদা আলাদা এনার্জি স্টেট ঠিকই, কিন্তু এদের প্রত্যেকের এনার্জি সমান। এটা এই স্লাইডে বলা হয়নি, কিন্তু তোমার মাথার মধ্যে রাখতে হবে। এরা আলাদা আলাদা এনার্জি স্টেট, কিন্তু এদের প্রত্যেকের এনার্জি সমান। তার মানে এখানে কি আছে, ডিজেনারেসি আছে না ডিজেনারেসি নাই? উত্তর চাই। ডিজেনারেসি আছে এক্স্যাক্টলি। এবং কত ফোল্ডের ডিজেনারেসি আছে? স্যার 3। এক্স্যাক্টলি 3 ফোল্ড ডিজেনারেট সিস্টেম। তিনটা আলাদা এনার্জি স্টেট যাদের প্রত্যেকের এনার্জি সমান, এবং এই যে এনার্জি স্টেট তারাই হলো আলফা 1, আলফা 2 এবং আলফা 3। এখন দেখো এইরকম একটা সিচুয়েশনে কত রকমের মাইক্রোস্টেট তৈরি করা যায়। যেহেতু এরা ডিস্টিংগুইশেবল এবং ক্লাসিক্যাল পার্টিকেল, এদের জন্য কি এক্সক্লুশন প্রিন্সিপাল প্রযোজ্য? আবার উত্তর চাচ্ছি। না স্যার। না, এদের জন্য এক্সক্লুশন প্রিন্সিপাল প্রযোজ্য না। কেন এক্সক্লুশন প্রিন্সিপাল প্রযোজ্য না? আসলে এদের ওয়েভ ফাংশন সিমেট্রিক না অ্যান্টিসিমেট্রিক এটা চিন্তা করারই দরকার নেই, কারণ আমি ক্লাসিক্যাল সিস্টেমের মধ্যে আছি। আর ক্লাসিক্যাল ফিজিক্সে কোনো এক্সক্লুশন প্রিন্সিপাল নেই, সেখানে ওয়েভ ফাংশনও নেই, সেখানে ওয়েভ ফাংশনের এক্সচেঞ্জ সিমেট্রির প্রশ্নও নেই, এবং সেখানে সিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিক হওয়ার কোনো ব্যাপার নেই। কথাটা বলা গেল? আচ্ছা, তাহলে আমি এখন যদি পসিবল মাইক্রোস্টেট গুলোর কথা চিন্তা করি, এই মাইক্রোস্টেটের জন্য কি কি পসিবল মাইক্রোস্টেট হতে পারে সেটা যদি চিন্তা করি, তাহলে এইটা হতে পারে যে দুটো পার্টিকেল এ বি তারা সবাই আলফা 1 এ আছে। 2 নম্বর এটা হতে পারে দুটো পার্টিকেল এ বি তারা সবাই আলফা 2 তে আছে। 3 নম্বর এটা হতে পারে দুটো পার্টিকেল এ বি তারা আলফা 3 তে আছে। তাহলে এইটা হলো একটা মাইক্রোস্টেট, এইটা হলো একটা মাইক্রোস্টেট, এবং এটা হলো একটা মাইক্রোস্টেট। এগুলোর নাম আমরা মাইক্রোস্টেট কেন দিচ্ছি? কারণ এখানে শুধুমাত্র পার্টিকেল গুলোর সংখ্যা আর তিনটে এনার্জি স্টেটের কথা আমি বলছি না, এই জায়গাতে স্পেসিফিক্যালি কোন স্টেটে পার্টিকেল গুলো যে বসে আছে সেই কথাটাও বলছি। দিস ইজ মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন। আর কি হতে পারে? 1 নম্বরে এ, 2 নম্বরে বি, 1 নম্বরে এ, 3 নম্বরে বি, 2 নম্বরে এ, 3 নম্বরে বি, 1 নম্বরে বি, 2 নম্বরে এ, 1 নম্বরে বি, 3 নম্বরে এ, 2 নম্বরে বি, 3 নম্বরে এ। এর বাইরে কি এদেরকে কোনোভাবে সাজানো সম্ভব এই তিনটে এনার্জি স্টেটের ভিতর? না স্যার। এর বাইরে এই তিনটে এনার্জি স্টেটের ভিতরে এদেরকে আর সাজানো সম্ভব নয়। তাহলে কতগুলো পৃথক পৃথক মাইক্রোস্টেট আমি পেলাম?
9টা স্যার। 9টা। তাহলে যে ম্যাক্রোস্টেটের কথা এখানে বলা আছে তার করেসপন্ডিং মাইক্রোস্টেট কয়টা? বলে ফেলো। এই যে গিভেন ম্যাক্রোস্টেট, 2টা পার্টিকেল 3টে এনার্জি স্টেট, এর জন্য মাইক্রোস্টেট কয়টা তৈরি করা গেল? স্যার 9টা। 9টা। ভালো কথা। তাহলে এই ম্যাক্রোস্টেটের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি কত? স্যার 9। 9। স্যার 9টা হবে। এক্স্যাক্টলি, এই তো মাথার মধ্যে ঢুকছে জিনিসটা। এগুলো যত করবে তত মাথার ভিতরে ঢুকবে। এবং এই যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি এখানে আমরা পেলাম 9, এটা কিসের জন্য পেলাম? ফর ক্লাসিক্যাল 2 পার্টিকেল 3 এনার্জি স্টেটস এর জন্য। এখন ভালো কথা, আমরা বোস আইনস্টাইন কেসে যাচ্ছি, তার মানে আমি বোজনের জন্য কাজ করছি। আমি তোমাদের বলেছিলাম যে কোয়ান্টাম পার্টিকেল গুলোকে 2 ভাবে ক্লাসিফাই করা যায়। একদল পার্টিকেলের নাম হলো বোজন, আর একদল পার্টিকেলের নাম হলো ফার্মিয়ন। বোজন হচ্ছে তারা যারা এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না। এবং বুঝতেই পারছো, যেহেতু কোয়ান্টাম পার্টিকেলের কথা বলছি, বোজনই হোক আর ফার্মিয়নই হোক, তারা হলো ইনডিস্টিংগুইশেবল। যেহেতু ইনডিস্টিংগুইশেবল, এ আর বি এ দুটোকে আলাদা করে লেখার আর কোনো মানে হয় না, দুটোর নামই আমরা দিয়ে দিয়েছি এ। এখন দুটোর নামই যদি এ হয় আর এরা যদি বোজন হয়, তার মানে এরা যদি এক্সক্লুশন প্রিন্সিপাল না মেনে চলে, তার মানে হলো একটা স্টেটে যদি আমি দুটোকে বসাতে পারি, তাহলে এখানে দেখো আমি 6 রকমের মাইক্রোস্টেট তৈরি করেছি। এর বাইরে কি কোনো মাইক্রোস্টেট তৈরি করা যাবে? না স্যার। যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে যেই মাত্র পার্টিকেল ছিল এর আগে ছিল ইনডিস্টিংগুইশেবল, কি বলে ডিস্টিংগুইশেবল, তখন থার্মোডাইনামিক প্রবাবিলিটি ছিল কত? 9। এখন এরা হয়ে গেছে বোজন, তার মানে ইনডিস্টিংগুইশেবল, কিন্তু এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না। তাহলে থার্মোডাইনামিক প্রবাবিলিটি কত হলো? 6। 6, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য পার্টিকেল। ভালো কথা। এখন আমরা চলে এসেছি ফার্মিয়নে। ঠিক আছে, ফার্মিয়ন গুলো কি? ফার্মিয়ন গুলো হচ্ছে কোয়ান্টাম পার্টিকেল, তার মানে এরা হলো ইনডিস্টিংগুইশেবল, এ আর বি আলাদা করে লেখা যাবে না। আর ফার্মিয়নের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এরা এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে। যদি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে, তাহলে এখানে আমরা মাইক্রোস্টেট তৈরি করেছি 3 রকম। এর বাইরে কি আর কোনো মাইক্রোস্টেট তৈরি করা যাবে? না স্যার। যাবে না। তাহলে কি দাঁড়ালো? যে ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য ফর এ গিভেন ম্যাক্রোস্টেটে কিন্তু এই 3 কেসে কোনো জায়গাতে কোনো রকম পরিবর্তন হয়নি। প্রথমটার জন্য যে ম্যাক্রোস্টেটের ডেসক্রিপশন ছিল, দ্বিতীয়টার জন্য সেই একই ম্যাক্রোস্টেটের ডেসক্রিপশন, তৃতীয়টার জন্য সেই একই ম্যাক্রোস্টেটের ডেসক্রিপশন। কি ডেসক্রিপশন? 2টো পার্টিকেল 3টে স্টেট। এখন দেখা যাচ্ছে যে ফার্মি-ডিরাক কেস, যেখানে আমরা ফার্মিয়ন নিয়ে কাজ করছি, সেখানে থার্মোডাইনামিক প্রবাবিলিটি হচ্ছে 3। তাহলে এই 3টে উদাহরণ থেকে তোমরা বুঝতে পারছো যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি কিসের কিসের উপরে ডিপেন্ড করে। এক হলো পার্টিকেল গুলো ডিস্টিংগুইশেবল নাকি ইনডিস্টিংগুইশেবল। অন্য ভাষায় বলা যায় যে পার্টিকেল গুলো কি ক্লাসিক্যাল নাকি কোয়ান্টাম। আর কিসের উপরে ডিপেন্ড করে? যদি কোয়ান্টাম হয় তাহলে তার এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলবে নাকি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলবে না। তাহলে এই যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি এখানে সামারাইজ করা হয়েছে ম্যাক্সওয়েল-বোলজম্যান ডিস্ট্রিবিউশন, অথবা শুধু বোলজম্যান ডিস্ট্রিবিউশনের কথা যদি বলো, মানে ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন ফাংশন, সেখানে যদি তুমি থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাও, তাহলে এই যে ডেসক্রিপশন আমরা দিয়েছি, এই ডেসক্রিপশনে থার্মোডাইনামিক প্রবাবিলিটি হলো 9। বোস-আইনস্টাইন কেস, যেটা হলো বোজনের জন্য, সেখানে হলো 6। ফার্মি-ডিরাক কেস, যেটা হলো ফার্মিয়নের জন্য, এখানে হলো 3। এটুকু কি ধরতে পারছো জি স্যার। সবাই? জি স্যার। আচ্ছা, ভালো কথা। এ তো গেল হচ্ছে এইভাবে সাজানো টাজানো, এইভাবে সাজিয়ে টাজিয়ে আমরা করছি। এখন কথা হলো, আমার যে কোয়ান্টাম সিস্টেম বা ক্লাসিক্যাল সিস্টেম গুলো আছে, সেখানে পার্টিকেলের সংখ্যা কেমন আমি বলেছি তোমাদের। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা কোন সব সিস্টেমে করি? যেখানে পার্টিকেল এবং এনার্জি স্টেট, পার্টিকেলের সংখ্যায় যদি বলি, পার্টিকেলের সংখ্যা হচ্ছে 10⁻23, তার মানে অ্যাভোগাড্রোস নাম্বার ইজ দ্য স্ট্যান্ডার্ড নাম্বার। সেখানে তুমি এরকম ঘর কেটে কেটে এরকম বসাতে পারবে?
না স্যার, সম্ভব না। সম্ভব না। কিরকম অসম্ভব? এতগুলো তো লিখে এভাবে সম্ভব না স্যার। তুমি পারবা না, তাই তো? এমনি জি স্যার। তুমি পারবা না না? আমাদের যত মানে পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবাইকে বসিয়ে দিলেও ওই কোটি কোটি বছরেও তারা এগুলো সব সাজিয়ে লিখতে পারবে না। তাহলে কি? তাহলে নিশ্চয়ই আমাদের কোনো ফর্মুলার আশ্রয় নিতে হবে, কোনো অঙ্কের ভিতরে যেতে হবে, এবং সেই অঙ্কটা বুঝলে হোয়াট এভার বি দ্য নাম্বার, আমরা থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারবো। তো সেই অঙ্কটাতেই আমি যাচ্ছি, এবং এখানেও আমি চাই তোমরা খুব গভীরভাবে মনোযোগ দাও, কারণ এই অঙ্কটা বোঝার দরকার আছে। এই অঙ্কটা যাওয়ার আগে একটা ইউজফুল অবজারভেশন আছে, সেই অবজারভেশনটা তোমাদের বলি। যে পার্টিকেল গুলো যে আমরা সাজিয়েছিলাম, দেখো এখানে তো সমস্ত পার্টিকেলই আলাদা আলাদা এনার্জি স্টেটে আছে, একটাতে দুটো নেই। এখানে একটাতে দুটো আছে, কারণ এর এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না। এখানেও একটাতে মানে একটা এনার্জি স্টেটে দুটো আছে। এই হলো ঘটনা। তার মানে যখন পার্টিকেল গুলো এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে না, তখন তারা যখন একই সেলে একাধিক পার্টিকেল থাকে, আমরা এদেরকে বলতে পারি বাঞ্চ, মানে বাঞ্চিং আপ, একসাথে আছে আর কি, দল বেঁধে আছে। এই দল বেঁধে থাকার যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি: probability of two particles in the same state, probability of two particles in different states। তার মানে কয়টা ঘরে দুটো করে পার্টিকেল আছে সেই সংখ্যাটা উপরে লিখবো, আর কয়টা ঘরে পার্টিকেল গুলো আলাদা আলাদা আছে সেই সংখ্যাগুলো এখানে লিখবো। এটা যদি করি, তাহলে এই প্রবাবিলিটি যদি ক্যালকুলেট করি, তাহলে দেখবো ফার্মি-ডিরাক মানে ফার্মিয়নের জন্য এই প্রবাবিলিটি 0, কারণ ফার্মিয়ন কখনো এক ঘরে দুটো মানে এক এনার্জি স্টেটে দুটো পার্টিকেলকে বসতে দেবে না। বোসনের জন্য এটা হলো 1, তার মানে যতগুলোতে দুটো আছে ততগুলোতেই একটা করে আছে, এই রেশিওটা হলো 1। আর ম্যাক্সওয়েল বোসম্যান, যেটা ক্লাসিক্যাল গ্যাস পার্টিকেল বা ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য, সেখানে হলো এই ফ্যাক্টরটা হলো হাফ। তাহলে দেখা যাচ্ছে যে কম্পেয়ার টু দ্য ক্লাসিক্যাল কেস, বসনস টেন্ড টু বাঞ্চ while fermions remain apart। বোসনদের একটা বৈশিষ্ট্য আছে যে তারা একসাথে থাকতে বেশি পছন্দ করে, এটা এই নাম্বার থেকে বোঝা যায়। ফার্মিয়নরা একেবারেই পছন্দ করে না, ক্লাসিক্যাল পার্টিকেল গুলো মাঝামাঝি, বোসনরা সবচেয়ে বেশি পছন্দ করে একই স্টেটে এসে জড়ো হতে। এই জায়গা থেকে এটা বোঝা যায়, এবং এটার একটা খুব চমৎকার ম্যানিফেস্টেশন আছে যেটা আমরা শেষের দিকে পড়বো, সেটাকে আমরা বলি বোস-আইনস্টাইন কনডেনসেশন। তোমরা হয়তো কোথাও কোনো জায়গাতে নামটা শুনে থাকবে বোস-আইনস্টাইন কনডেনসেশনের, যে বোসন গুলো সব একসাথে হওয়ার তাদের ভিতরে একটা প্রবণতা তৈরি হয় এবং তারা সব এক জায়গায় জড়ো হয়। সো এটা পরের কথা, কিন্তু এই জিনিসটা মাথার মধ্যে রাখা উচিত যে বোসনরা মিলেমিশে থাকতে পছন্দ করে সবচেয়ে বেশি, ক্লাসিক্যাল পার্টিকেল গুলো মিলেমিশে থাকতে পছন্দ করে কিন্তু অত বেশি না, আর ফার্মিয়নরা মোটেই মিলেমিশে থাকতে পছন্দ করে না। এখন থার্মোডাইনামিক প্রবাবিলিটি কি করে ক্যালকুলেট করব, যেখানে নাম্বারগুলো অনেক লার্জ। আমরা প্রথমে বোসনের কথা বলছি, এবং এই যে সেকশনটা আমি তোমাদের পড়াবো, এটা পড়াবো থার্মোডাইনামিক্স কাইনেটিক থিওরি শিয়ার্স এবং স্যালিঞ্জারের বই। তোমরা কি এই বইয়ের নাম শুনেছো? শিয়ার্স এবং স্যালিঞ্জারের বই কি তোমরা কেউ পড়েছো? জি স্যার, সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, দিস ইজ ভেরি ভেরি গুড বুক। পুরাতন বই কিন্তু অসম্ভব সুন্দর একটা বই। আর এটা বোধহয় তোমাদের জন্য রেন্টাল লাইব্রেরিতে কিছু কপি দেয়া আছে, ইউ শুড ট্রাই টু, এটার একটা কপি তোমাদের কাছে থাকতে পারে। দিস ইজ ভেরি গুড বুক। আমি এখানে থার্মোডাইনামিক প্রবাবিলিটি কি করে ক্যালকুলেট করতে হয়, এটা সবই ওই শিয়ার্স এবং স্যালিঞ্জারের বই থেকে আমি এখানে তোমাদের পড়াচ্ছি, এটা ভালো করে একটু বুঝতে হবে। আমরা প্রথমে থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাচ্ছি বোসনের, ঠিক আছে? তাহলে বোসনটা কেমন? বোসনটা হলো ইনডিস্টিংগুইশেবল, এবং বোসনরা এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে। ঠিক আছে, তাহলে আমি থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি বের করতে চাই। ঠিক আছে, এখন ধরা যাক থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের করার অর্থটা কি, কত রকমের অ্যারেঞ্জমেন্টে এদেরকে সাজানো যায় সেই সংখ্যাটাই তো আমাকে বের করতে হবে, তাই না? আমাকে প্রথমে বলে দেয়া আছে বা বলে দেয়া থাকবে যে এতগুলো স্টেট আছে এবং এতগুলো বোসন, তার মানে এতগুলো পার্টিকেল আছে। এখন আমার কাজ হলো অতগুলো স্টেটের ভিতরে অতগুলো বোসনকে আমি কতভাবে সাজাতে পারি সেই সংখ্যাটা বের করা। সেই সংখ্যাটা বের করলেই আমার থার্মোডাইনামিক
প্রবাবিলিটি বের হয়ে যাবে। তাহলে দেখো এইখানে এই যে এক্সপ্রেশনটা আছে, এক্সপ্রেশনটা খুব ভালো করে বুঝতে হবে, খুবই ভালো করে বুঝতে হবে। এখানে দেখো সংখ্যা আছে 1, 2, 3, 4 এবং এখানে আরো ডট ডট ডট, তার মানে এরকম আরো বহু সংখ্যা লেখা যায়। আর তারপরে আছে হলো এই দেখো এই যে তোমার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্রথমে আছে, খুব ভালো করে শোনো, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্রথমে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1, তারপরে আছে এ বি, তারপরে স্কোয়ার ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 2, তারপরে আছে সি, তারপরে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 3, এ বি সি ডি কোনো কিছু নেই, তারপরে স্কোয়ার ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 4, তারপরে আছে ডি ই এফ, অল দোজ থিংস। এই যে কথাগুলো আমি এখন তোমাদের বলবো সেই কথাগুলো এই প্যারাগ্রাফে লেখা আছে, তোমরা সময় যখন হবে সুন্দর করে পড়ে আমার কথার সাথে মিলিয়ে নেবে। আচ্ছা, তাহলে এখানে আসলে কি বোঝানো হয়েছে? আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে যতদূর আমার প্রয়োজন এই সমস্ত লেটার দিয়ে আমি পার্টিকেল গুলোকে বুঝিয়েছি, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, এই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে যে পার্টিকেল গুলো আছে এরা কেমন, এরা ইনডিস্টিংগুইশেবল। তার মানে এর সাথে বির পার্থক্য নেই, বির সাথে সির পার্থক্য নেই, এরা দেখতে সবাই একরকম। আমি আমার আপাতত কাজের সুবিধার জন্য এদেরকে এ বি সি ডি ই এফ করে আমি লিখেছি, কিন্তু তোমার মাথার মধ্যে রাখতে হবে যে এরা হচ্ছে ইনডিস্টিংগুইশেবল, কারণ এরা কোয়ান্টাম পার্টিকেল। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে এগুলো হলো পার্টিকেল, এগুলো হলো পার্টিকেল। আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1, 2, 3, 4 এগুলো লিখেছি, এগুলো কি? এগুলো হলো এনার্জি স্টেট। তাহলে প্রথম স্কোয়ার ব্র্যাকেটটা আমরা বুঝি। প্রথমে স্কোয়ার ব্র্যাকেট বলছে যে 1 নম্বর এনার্জি স্টেটে আমার দুটো পার্টিকেল আছে, একটা হলো এ, একটা হলো বি। দ্বিতীয় স্কোয়ার ব্র্যাকেট বলছে আমার 2 নম্বর এনার্জি স্টেটে একটা পার্টিকেল আছে, সেটা হলো সি। এখন তোমরা একজন আমাকে বলো তো এইটা কি বোঝাচ্ছে? 3 নম্বরের স্কোয়ার ব্র্যাকেট তোমার কি বোঝাচ্ছে? 3 নাম্বার স্টেটে কোনো পার্টিকেল নাই। গুড গুড গুড। 3 নম্বর স্টেট একটা আছে বটে, কিন্তু সেখানে কোনো পার্টিকেল নাই, না থাকতেই পারে, অসুবিধা তো নাই। আচ্ছা, 4 নম্বরটা কি বোঝাচ্ছে? 4 নম্বর বোঝাচ্ছে 4 নম্বর স্টেটে আমার 3টা পার্টিকেল আছে, ডি ই এফ। তাহলে আমরা যেটা বুঝলাম যে এইভাবে আমি ইচ্ছা করলে বিভিন্ন মাইক্রোস্টেট লিখতে পারি। এটা একটা মাইক্রোস্টেট, পার্টিকুলার মাইক্রোস্টেট। এখানে 1 নম্বরে এ বি, 2 নম্বরে সি, 3 নম্বরে কেউ নেই, 4 নম্বরে ডি ই এফ এন্ড সো অন। এইটা হলো একটা মাইক্রোস। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ভালো। এখন আমরা দেখি, এখন এই যে আমরা লিখলাম, এই লেখাটা কি ধরনের রীতি মেনে লেখা হয়েছে? দেখো, এই লেখাটা লিখতে যে আমার শুরুতেই একটা এনার্জি স্টেটের কথা লিখতে হয়েছে, তাই না? আমরা এই নিয়মে লিখেছি না যে শুরুতে একটা এনার্জি স্টেট, কোন এনার্জি স্টেট সেইটা, তারপরে হচ্ছে পার্টিকেল, ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা একটু দেখি। If the numbers and letters are arranged, numbers হচ্ছে এনার্জি স্টেট, letters হচ্ছে পার্টিকেল। If the numbers and letters are arranged in all possible sequences, each sequence will represent a possible distribution of particles among states, provided the sequence begins with a number. ওই যে প্রত্যেকটা সিকোয়েন্সের শুরুটা কি একটা নাম্বার দিয়ে, তারপরে কিছু পার্টিকেল, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম, তারপরে আবার একটা নাম্বার দিয়ে শুরু, কিছু পার্টিকেল, থাকতেও পারে নাও থাকতে পারে, এইভাবে। তাহলে আবারও বলি, if the numbers and letters are arranged in all possible sequences, each sequence will represent a possible distribution of particle among states. Provided the sequence begins with a number, there are therefore GJ ways in which the sequence can begin. তার মানে আমার এই জিজেটা কিসের সংখ্যা কে বলতে পারবে? কে বলতে পারে? একটু মাথা কাটাতে হবে। এই জি সাফিক্স জে হলো তোমার কতগুলো এনার্জি স্টেট আছে সেই সংখ্যা। তোমার যদি জি জে সংখ্যক এনার্জি স্টেট থাকে, তাহলে এই যে সিকোয়েন্স আমি লেখা শুরু করেছিলাম, এই সিকোয়েন্স আমি কতভাবে লেখা শুরু করতে পারবো?
শুরুটা করতে পারবো কতভাবে? মাথা কাটাতে বলেছি, মাথা কাটাচ্ছ না। জি যেভাবে আমি এটা শুরু করতে পারবো। কেন জি যেভাবে শুরু করতে পারবো? ধরা যাক আমার 4টে স্টেট আছে, তাহলে আমি প্রথমে আমি 1 দিয়েও শুরু করতে পারি, 2 দিয়েও শুরু করতে পারি, 3 দিয়েও শুরু করতে পারি, 4 দিয়েও শুরু করতে পারি। আমার যে এই ধারা মেনেই শুরু করতে হবে এমন তো কোনো কথা নাই। প্রত্যেকটা স্টেটের এনার্জি সমান। আমি নাম দিয়েছি 1 2 3 4 5 6 হোয়াট এভার, এবং এই সংখ্যাটা কতদূর পর্যন্ত? জি জে পর্যন্ত, কারণ জি জে সংখ্যক এনার্জি স্টেট আছে। বোঝা গেল কি কিছু? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি সিকোয়েন্সটা শুরু করতে পারি এতভাবে, ঠিক আছে? এতভাবে আমি সিকোয়েন্সটা শুরু করতে পারি। এখন এতভাবে যদি শুরু করি, তাহলে আর কতগুলো নাম্বার আমার থাকবে? নাম্বার বলা ঠিক না, আর কতগুলো এলিমেন্ট আমার থাকবে? আমার এলিমেন্ট থাকবে জি জে প্লাস এন জে মাইনাস 1। এটা একটু বুঝি। এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে এখানে যা কিছু আছে। এখানে কয়টা এলিমেন্ট আছে? 3টা। 1 এ বি, 3টা। এখানে কয়টা এলিমেন্ট আছে? 2 সি, 2টা। এখানে কয়টা এলিমেন্ট আছে? 1টা। এখানে কয়টা এলিমেন্ট আছে? 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? তাহলে সব মিলে এলিমেন্ট কতগুলো আছে? এখানে স্টেটের সংখ্যা হলো জি জে, আর পার্টিকেলের সংখ্যা যদি হয় এন জে, তাহলে সব মিলে এলিমেন্ট আছে জি জে প্লাস এন জে। এটা বোঝা গেছে? জি জে হলো স্টেটের সংখ্যা, এন জে হলো কতগুলো পার্টিকেল আছে সেই সংখ্যা। তাহলে সব মিলে এখানে এলিমেন্ট আছে জি জে প্লাস এন জে। তাহলে আমি যদি শুরু করতে পারি জি জে ওয়েতে, তার মানে তো একটা দিয়ে আমাকে শুরু করতেই হবে। তাহলে বাকি কতগুলো আছে? বাকি আছে হলো জি জে প্লাস এন জে মাইনাস 1, ঠিক আছে? এবং এটা কি বলছে? নাম্বারস এন্ড লেটার্স। এর মধ্যে জি জে হলো নাম্বার, এন জে হলো লেটার্স। আর যেহেতু একটা জি জে দিয়ে আমাকে শুরু করতে হচ্ছে, ওয়ান অফ দ্য জি জেস, কাজে আমি পাচ্ছি হলো জি জে প্লাস এন জে মাইনাস 1। এবং এদেরকে আমি যে কোনো অ্যারেঞ্জমেন্টে সাজাতে পারি, ঠিক আছে? এখন একটু চিন্তা করো যে তোমার যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এই এন সংখ্যক এলিমেন্টকে তুমি কয়ভাবে সাজাতে পারো? এন ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাই না? তোমরা পড়েছো কোথাও, ফ্যাক্টোরিয়াল পড়েছো, কম্বিনেটরিক্স তোমাদের ছিল কোথাও না কোথাও। তাহলে এন সংখ্যক এলিমেন্টকে তুমি সাজাতে পারো এন ফ্যাক্টোরিয়াল ওয়েতে, যেটা এখানে বলা আছে। তাহলে এই যে সংখ্যক এলিমেন্ট যে আছে তোমার, এটাকে কতভাবে সাজানো যায়? জি জে প্লাস এন জে মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল উপায়। এর মধ্যে আরো কিছু কথাবার্তা আছে, সেই কথাবার্তাগুলো এর পরের স্লাইডে আমি পরিষ্কার করব। এখানে যেটা বলা আছে যে এই যে যেহেতু তোমার পার্টিকেল গুলো ডিস্টিংগুইশেবল, এ বি সি এসিবি, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। এই 3টা পার্টিকেলকে যদি তুমি এইভাবে সাজাও, এই মানে এটা কয়ভাবে সাজানো হয়েছে? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ভাবে। এই 6 ভাবে সাজানো মানে আসলে একভাবেই সাজানো, সেই কথাটা বলা আছে। এটা প্রয়োজন হবে, আমি তখন ব্যাখ্যা করব। তাহলে এটুকু বুঝি যে আমাকে শুরু করতে হবে জি জে, আমি শুরু করতে পারি জি জে ওয়েতে, এবং বাকি যেগুলো আছে সেগুলোকে এত ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। তাহলে সেই কথাটাই এখানে আসছে যে এই নাম্বারটাকে, এই এলিমেন্ট গুলোকে এত ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়, আর শুরু করা যায় যেহেতু জি জে উপায়ে। কাজেই আমি এই সিকোয়েন্স লেখার টোটাল যে তরিকা, সেই তরিকার সংখ্যাটা হলো এইটা। ওয়ান অফ দ্য জিজে দিয়ে আমাকে শুরু করতে হবে, এবং এরকম ওয়ান অফ দ্য জিজে পাওয়া যাবে জিজে সংখ্যক, সেই জন্য জিজে। আর যে এলিমেন্ট গুলো আছে তাদেরকে সাজানো যায় জিজে প্লাস এনজে মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল উপায়। আচ্ছা, গেল। এখন চিন্তা করো, আমার যে পার্টিকেল আছে, এনজে সংখ্যক পার্টিকেল যে আছে, এই এনজে সংখ্যক পার্টিকেল গুলো যেহেতু প্রত্যেকের থেকে ইনডিস্টিংগুইশেবল, তার মানে সবাই তারা দেখতে একরকম, এই পার্টিকেল গুলোর নিজেদের ভিতরে যে সজ্জা, যে কম্বিনেশন অ্যারেঞ্জমেন্ট সম্ভব, সেটার সংখ্যা হলো এনজে ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই এনজে ফ্যাক্টোরিয়াল করে তুমি কোনো নতুন মাইক্রোস্টেট আসলে তৈরি করতে পারবা না।
তার কারণটা কি? ওই যে যেটা বললাম যে পার্টিকেল গুলো প্রত্যেকে ইনডিস্টিংগুইশেবল। ঠিক আছে, পার্টিকেল গুলো যেহেতু ইনডিস্টিংগুইশেবল, এই যে টোটাল অ্যারেঞ্জমেন্ট যেই পাওয়া যাচ্ছে এর ভিতরে এন যে সংখ্যক ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল আছে এবং তাদের যে পারমুটেশন এন যে ফ্যাক্টোরিয়াল, সেইটার আসলে মাইক্রোস্টেটের ইনডিস্টিংগুইশেবল মাইক্রোস্টেট তৈরি করার পিছনে কোনো ভূমিকা নাই। এটা হলো একটা পয়েন্ট। আচ্ছা, আর একটা পয়েন্ট কি? আর একটা পয়েন্ট হচ্ছে এই যে জি যে সংখ্যক এনার্জি স্টেট আছে, এই এনার্জি স্টেটটার ভিতরে কোনটাকে আগে লিখলাম কোনটাকে পরে লিখলাম এইটারও আসলে কোনো ফিজিক্যাল ডিস্টিংগুইশেবল এফেক্ট নাই। তার মানে কি? তার মানে ধরা যাক দোতলায় 10টা ঘর আছে, এই 10টা ঘরে আমি ছাত্র ঢুকাচ্ছি, ঠিক আছে? এক একটা ঘরে এক এক সংখ্যক ছাত্র, তারপরে আমি মাইক্রোস্টেট তৈরি করছি। এখন এই ছাত্র ঢুকাতে যে আমি যদি 9 নম্বর ঘরে আগে ছাত্র ঢুকাই আর 1 নম্বর ঘরে যদি আমি অনেক পরে ছাত্র ঢুকাই, তাহলে যে মাইক্রোস্টেট তৈরি হবে, যদি আমি 1 নম্বর ঘরে আগে ছাত্র ঢুকাই আর 9 নম্বর ঘরে পরে ছাত্র ঢুকাই, যদি একই সংখ্যক ছাত্রই যদি আমি ঢুকাই, তাহলে কি মাইক্রোস্টেট গুলোর মধ্যে কোনো পার্থক্য হবে? না স্যার। হবে না। তার মানে আমি 1 লিখে শুরু করছি না 3 লিখে শুরু করছি, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। তার মানে এই 1 লিখে শুরু করব না 3 লিখে শুরু করব, এটা ডিপেন্ড করবে কতভাবে করতে পারবো, সেটা হলো জি জে ফ্যাক্টোরিয়ালের উপর। তাহলে দেখা যাচ্ছে এই যে সংখ্যাটা বের করেছিলাম প্রথমে, এর ভিতরে ইরিলেভেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে এন জে ফ্যাক্টোরিয়াল ফর দ্য পার্টিকলস, দে আর ইনডিস্টিংগুইশেবল, এবং জি জে ফ্যাক্টোরিয়াল ফর দ্য এনার্জি স্টেটস, তারাও ইরিলেভেন্ট, এদের ভিতরে সাজানোর কিছু আসা যায় না। তাহলে তুমি যদি রিয়েল ডিস্টিংগুইশেবল মাইক্রোস্টেট বের করতে চাও, তাহলে এই পুরা সংখ্যাটাকে, এটা একটা বিশাল সংখ্যা ইন রিয়েল সিচুয়েশন, এই পুরা সংখ্যাটাকে তোমার জি জে ফ্যাক্টোরিয়াল এবং এন জে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, কারণ অত গুণ বেশি ওভার কাউন্ট করা হয়েছে এখানে। যত বেশি ওভার কাউন্ট করা হয়েছে সেটাকে দিয়ে ভাগ করে দিয়ে আমি প্রকৃত সংখ্যাটা পাবো। এগুলো সহজ জিনিস না, আমি যা বলছি মাথার ভিতরে যদি না নাও তাহলে ধরতে পারবে না। সেই কথাগুলো এখানে বলা হয়েছে এবং দেখো সেখানে ঠিক সেই কাজ করা হয়েছে। জি জে মাল্টিপ্লাইড বাই জি জে প্লাস এন জে মাইনাস 1 ব্র্যাকেটের ভিতরে ফ্যাক্টোরিয়াল, নিচে ভাগ করা হয়েছে জি জে ফ্যাক্টোরিয়াল দিয়ে এবং এন জে ফ্যাক্টোরিয়াল দিয়ে। এই সংখ্যাটা হলো থার্মোডাইনামিক প্রবাবিলিটি। এবং যেহেতু জি জে ফ্যাক্টোরিয়াল মানে হলো জি জে মাল্টিপ্লাইড বাই জি জে মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালের নিয়ম এই যে এখানে যেটা লেখা আছে, আমি উপরে এবং নিচ থেকে জি যেটা বাদ দিয়ে দিতে পারি, এবং তাহলে থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি এক্সপ্রেশন দাঁড়াবে হলো এইটা। এটা কিভাবে লিখলাম? আমি এই আইডেন্টিটিটা যদি এখানে ব্যবহার করি তাহলে আমি এইভাবে লিখতে পারবো। তাহলে এটা গেল বোসনের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের করার নিয়ম। আমি বলেছি এটার ভিডিও পাবে, বারবার শুনবে এবং নিজে এটার মেক সেন্স করার চেষ্টা করবে। এবং এটার মেক সেন্স করার সবচেয়ে সহজ উপায় কি জানো? সবচেয়ে সহজ উপায় হলো কতগুলো উদাহরণ খাতায় করা। এখন খাতায় করতে গেলে কোন ধরনের সংখ্যা তুমি নিবা? তুমি এন সমান 3 নাও, জি জে সমান 3 নাও, নিয়ে দেখো বোসনের জন্য কতভাবে সাজানো যায়। যতভাবে সাজানো যায় সেটাকে এই সংখ্যার সাথে তুলনা করো, দেখবে যে মিলে যাবে। এন সমান 4 নাও, জি জে সমান 3 নাও, নিয়ে তুমি থার্মোডাইনামিক প্রবাবিলিটি ক্যালকুলেট করো, খাতায় আঁকো ছবি, দেখবে এর সাথে মিলে যাবে। কিন্তু ওই 4-এর পরে যদি 5-6 নিতে যাও তাহলেই দেখবে যে সংখ্যাটা খুব বড় হয়ে যাচ্ছে, অত রকম খাতা লিখলে খাতা ভরে যাবে আর কি। ঠিক আছে? কিন্তু টু কনভিন্স ইয়োরসেলফ তোমাদের উচিত হলো এগুলো একটু উদাহরণ হিসাবে করা। আমি একটা উদাহরণের পরে তোমাদের করে দেখিয়ে দেবো, এখানে দেখানো আছে আর কি। তাহলে এটা হলো থার্মোডাইনামিক প্রবাবিলিটির জন্য এক্সপ্রেশন কোন ধরনের পার্টিকেল ফর দ্য বোসনস। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, অবভিয়াসলি, বলো। স্যার এই যে জি জে ফ্যাক্টর, স্যার আমার নাম শাকিরা। স্যার জি জে ফ্যাক্টোরিয়াল যে ভাগ দিলাম এটা, তো এটা হচ্ছে মেইনলি কোনটার স্টেটে যাচ্ছে? একই তো সব শক্তি স্তরের মান, মানে শক্তির মান তো একই, কোনটা যাচ্ছে সেটা এখানে
সেটা ইরিলেভেন্ট স্যার এই জি সেন্সে, শোনো আমার তো আমি কতভাবে লিখতে পারি আমি আসলে সেটাই এখানে বের করেছি। এই লেখার ভিতরে কতগুলো লেখা অর্থবহ আর কতগুলো লেখা অর্থবহ না। যেমন দেখো এইখানে আছে সি এ, তাই না? দেখতে পাচ্ছ এটাকে সি এ, এটা তো পার্টিকেল। জি স্যার জি স্যার এটাকে যদি আমি এসি করে লিখতাম তাহলে কি এই জি স্যার মাইক্রোস্টেটের কোনো পরিবর্তন হতো? না স্যার হতো না। তার কারণ এও যা সিও তাই, এটা ইনডিস্টিংগুইশেবল, তাই না? তাহলে এ এবং সি আসলে কি? এগুলো হলো পার্টিকেল, তার মানে এন জের অংশ, এন জের অংশ। তাহলে এই যে পার্টিকেল গুলো আছে এগুলোকে কোনটাকে আগে লিখলাম কোনটাকে পরে লিখলাম, এই এন জে সংখ্যক পার্টিকেল, এইটার কোনো মানে নাই। মাইক্রোস্টেটের রেসপেক্টের কোনো অর্থবহতা নাই। তাহলে এদেরকে কতভাবে লেখা যায়? এন জে ফ্যাক্টোরিয়াল উপায়। সেই এন জে ফ্যাক্টোরিয়াল দিয়ে এই পুরো সংখ্যাটাকে ভাগ করেছি, কারণ এইটার কোনো আলাদা অর্থ নাই। তারপরে এইটার চিন্তা করো, আমি ইচ্ছা করলে 3টাকে যদি আগে লিখতাম কিছু আসতো যেত? কিছুই আসতো যেত না। যদি এই পার্টিকেল গুলো ঠিক যে এখানে যেটা যেভাবে আছে এভাবে লিখে যদি 3টাকে একের আগে লিখতাম, তাহলে ওই যে বললাম যে আমি আমার বর্ণনাটা আমি একটু এইভাবে দিচ্ছি যে 3 নম্বর ঘরে কেউ নাই, 1 নম্বর ঘরে দুইজন আছে। এই বর্ণনায় যদি আমি এইভাবে দিই 1 নম্বর ঘরে দুইজন আছে, 3 নম্বর ঘরে কেউ নাই, ফিজিক্যালি কি কিছু আসে যায়? বাস্তবে না কি স্যার কোনো ভিন্ন চিত্র তৈরি হলো? না স্যার হয়নি। তাহলে এই যে 1 2 3 4 এগুলো কি? এগুলো হলো জি জে এনার্জি স্টেট। এদেরকে সাজানো যায় জি জে ফ্যাক্টোরিয়াল উপায়ে, কিন্তু এই যে এদেরকে বিভিন্নভাবে সাজানো যায় এরও কোনো বাস্তব ইম্প্যাক্ট নাই। সেই জন্য জি জে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা হয়েছে। তুমি কি একটু বুঝতে পারছো কি বলা হচ্ছে? জি স্যার আমি বুঝতে পারছি আচ্ছা, গুড। আচ্ছা, এখন দেখো, এখন এইখানে উদাহরণটা ওই ফর্মুলা ব্যবহার করে করা হয়েছে, ওই একই জিনিস। আমার দুটো পার্টিকেল আছে, 3টা এনার্জি স্টেট আছে, তার মানে ঘর আছে 3টা, পার্টিকেল আছে 2টো। বোজন, একটু আগে আমরা কিন্তু এই প্রবলেমটা করেছিলাম, আমরা দেখেছিলাম বোজন গুলো যে সাজানো যায় 6 আকারে সাজানো যায়, 6 ভাবে সাজানো যায়, মনে আছে তো তোমাদের? কিছুক্ষণ আগে করেছে। 2 পার্টিকেল 3 এনার্জি স্টেটস, মনে আছে? জি জি স্যার স্যার। একটু আগে করেছে। ঠিক সেইটাকেই আমরা এখানে ছবি এঁকেছি। তোমরা এটা করবে 3-এর জায়গায় 4 নেবে, পার্টিকেল 2-এর জায়গায় 3 নেবে, নিয়ে বের করবে, এভাবে ছবি এঁকে বের করবে। তারপরে দেখবে ছবি এঁকে তুমি যত রকম বানাতে পারো এই ফর্মুলাও ঠিক তোমাকে সেই সংখ্যাটাই দিচ্ছে। ইন দিস ওয়ে ইউ উইল বিকাম কনভিন্সড যে আমি যে ফর্মুলার কথা বলেছি, আসলে ইউ শুড বিকাম কনভিন্সড আমি যা বলেছি যথেষ্ট বলেছে, এবং প্রতিটা পয়েন্টে আমি টাচ করেছি। যদি ধরতে পারো ইউ শুড বি কনভিন্সড। আর যদি ধরতে একটু অসুবিধা হয় এরকম কিছু উদাহরণ নিজে খাতায় করো এবং দেখবে যে এখান থেকে থার্মোডাইনামিক প্রবাবিলিটি কত পাওয়া যাচ্ছে? 6। ছবি এঁকেও পাওয়া যাচ্ছে 6। ঠিক আছে? এখানে যদি তুমি ফোন নিতে, তার মানে 3টার জায়গায় যদি 4টা এনার্জি স্টেট থাকতো তাহলে এখানে তোমার 4 বসাতে হতো, এখানে তোমার 4 বসাতে হতো, দেন ইউ গেট ডিফারেন্ট নাম্বার। এটা নিজেরা করো। তো এটা হলো বোসনের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের করার নিয়ম। আমি আরেকটা জিনিস আজকে তোমাদের একটু দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, এইটা একটু বলে নি, এইটা কি আজকে বলবো কিনা, না এটা আর আজকে বলি না, এটা আজকে বলবো না। এই দুটো থেকে আমি আবার নেক্সট শুরু করব। তাহলে বোসনের জন্য থার্মোডাইনামিক প্রবাবিলিটি বের করার নিয়ম কি? কতগুলো স্টেট যোগ কতগুলো পার্টিকেল বিয়োগ 1 পুরাটার ফ্যাক্টোরিয়াল, কতগুলো স্টেট বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল কতগুলো পার্টিকেলের ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। যারা আজকে ক্লাস করনি তোমরা খুব বিপদে যদি না থাকো তাহলে তোমাদের ক্লাস করা উচিত। ক্লাস করা উচিত এই জন্য যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স খুব সহজ বিষয় নয়। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মাথা খাটাতে না পারলে ধরা খুব মুশকিল। এবং আমি যতটুকু তোমাদের ভেঙে বুঝিয়ে বলার চেষ্টা করি এটা খুব সহজে কোনো জায়গাতে তোমরা পাবে না আর কি। আই এম নট বোস্টিং বাট আই নো খুব সহজে এটা তোমরা পাবে না আর কি। সো যারা মিস করছো তারা নিজ দায়িত্বে মিস করছো আর কি। আজকের ক্লাসে আমি যেটুকু বললাম সেটুকু সম্পর্কে তোমাদের কোনো বক্তব্য থাকলে তোমরা এখন বলতে পারো আর কি, কোনো প্রশ্ন থাকলে।
হ্যাঁ বলো, কে বলছো? আমি শুনতে পাচ্ছি না ভালো করে, তুমি আবার বলবে? আমি খুব ভালো করে শুনতে পাচ্ছি। আগে দেখলাম যে স্যার বলছিলাম স্যার। হ্যাঁ, তোমার নাম কি? কনক স্যার। হ্যাঁ কনক, বলো। স্যার আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে স্যার দুটো পার্টিকেল এবং তিনটে এনার্জি স্টেট থাকলে সেখানে থার্মোডাইনামিক প্রবাবিলিটি 9 হচ্ছে স্যার। তুমি তো ভালো করে দেখোনি, সেটা হলো ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য। সেটা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশনের জন্য। এখানে কি আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশনের কথা বলেছি নাকি বোজনের কথা বলেছি? আমরা বোজনের কথা বলেছি। এবং আরো একটা জিনিস খেয়াল করো কনক, তুমি খেয়াল করোনি, সেটা হলো ওখানে যে 9টা পাচ্ছিলা সেখানে একটাকে আমরা লিখেছিলাম এ, একটাকে লিখেছিলাম বি। লিখেছিলাম কারণ তারা হলো ডিস্টিংগুইশেবল। হ্যাঁ, কিন্তু এখানে আমার যে পার্টিকেল গুলো আছে তারা সবাই একই রকম, সেই জন্য দেখো এ বি আলাদা করে লিখিনি। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তো ঠিক আছে, প্রশ্ন না থাকলে এখানেই শেষ করছি। নেক্সট ডেতে আমরা থার্মোডাইনামিক্যাল প্রবাবিলিটি আরো ভালো করে সেটার কি ব্যবহার এবং সেটা থেকে কি করে কি করতে হয় সেগুলো শিখবো। তোমরা এই শিয়ার্স এবং স্যালিঞ্জারের বইটা যদি তোমরা পাও তাহলে ইউ শুড ট্রাই টু গো থ্রু ইট। এটা খুব ভালো বই। আর আমি যখনই যে বই থেকে তোমাদের পড়াই আমি তোমাদের বলে দেবো। আর পুরো ভিডিওটা তোমরা ওখানে পেয়ে যাবে, ওই যে গুগল ড্রাইভে। আমি সময় পেলে ওটা দিয়ে দেবো আজকের ভিতরেই আর কি। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমি এখন শেষ করছি আর কি।